নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শনিবারের বিশেষ বিশেষ সংবাদে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে জলপাইগুড়িতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মাল, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ডাবগ্রাম, ফুলবাড়ি এই 4টি বিধানসভায় জনসভা করবেন তিনি। শহরের 25টি ওয়ার্ডের পানীয় জলের সমস্যা মেটাতে আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে অমৃত প্রকল্পের জল পরিষেবা প্রকল্পটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে জলপাইগুড়িতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। এদিন এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্যরা। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, জলপাইগুড়িতে 4টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল মাল বিধানসভা, 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভা, 13 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এবং 16 এপ্রিল ধূপগুড়ি বিধানসভায় অনুষ্ঠিত হতে চলেছে এই জনসভাগুলি। এই যে লোকসভা নির্বাচনে প্রচারে আমাদের জলপাইগুড়িতেই 4টি সভা করবে এবং সেটা নিয়ে আমরা এখানে আজকে একটা মিটিং করলাম। আমাদের জেলা কার্যালয়ে জেলার সকল গুরুত্বপূর্ণ নেতৃত্বকে নিয়ে আমাদের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, আমাদের মন্ত্রী বুলুচিক বড়াই, বিধায়ক ডক্টর পি.কে বর্মা সহ জেলা পরিষদের সভাধিপতি সহ আমাদের সকল নেতৃত্বরাই মিটিংয়ে ছিলেন। এটা আলোচনা হলো। এখানে 4 তারিখ মালবাজার বিধানসভা ক্ষেত্রে এই সভা হবে, আমাদের নেত্রী তথা আমাদের দিদির সভা হবে, এবং 5 তারিখ জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্র, 13 তারিখ এটা আমাদের 13 তারিখ হচ্ছে যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, সেখানে রাজগঞ্জ এবং ব্লক এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, আর 16 তারিখ হচ্ছে ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে। এই 4টি জনসভার আপাতত আমাদের কাছে এই খবর এসছে এবং সেটা নিয়ে আমরা মিটিং করলাম। এরপর প্রস্তুতি নিতে হবে, কারণ 4 তারিখ আর 5 তারিখের যে সভা রয়েছে তার পারমিশনের বিষয়ে এখন তো নির্বাচন কমিশনের কাছে পারমিশন নিতে হবে। আজকেই তার প্রস্তুতি নিয়ে এবং মাঠগুলো আজকে ফাইনাল করে আমাদেরকে এই পারমিশনটা নিতে হবে। মোবাইল গেমের প্রতি আসক্তির কারণেই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক ছাত্র। মোবাইল গেমের প্রতি বেশি আসক্তির কারণেই বাড়ি থেকে বের হয়ে চলে গেল সোহেল হোসেন নামে জলপাইগুড়ি জেলা স্কুলের উচ্চ মাধ্যমিকের এক ছাত্র। থানার দ্বারস্থ পরিবার। বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কামারপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা মজিরাম খাতুনের একমাত্র ছেলে মোবাইলের গেম অতিরিক্ত দেখার জন্য বাড়ি থেকে বকাবকি করার কারণে বাড়ি থেকে বের হয়ে চলে যায় তার ছেলে। আজ নিয়ে 2 দিন হলো চারিদিকে খোঁজাখুঁজি করার পরও মেলেনি তার খোঁজ। এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরিও করেন নিখোঁজ ছেলের পরিবার। আজ সকালে দিনবাজার এলাকায় খোঁজাখুঁজিও করেন তারা। খোঁজ নেন প্রাক্তন কাউন্সিলরের কাছেও, কিন্তু এখনো পর্যন্ত সেই ছেলেটির কোনো খোঁজ মেলেনি। তাই উদ্বেগ প্রকাশ করেছেন নিখোঁজ পরিবারের সদস্যরা। মজিরাম খাতুন, বাড়ি কোথায়? নবাব বাড়ি, কামারপাড়া। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? উচ্চ মাধ্যমিক দিয়েছে জেলা স্কুলে। কি নাম ছেলে? সোহান হোসেন। কি হলো আর কবে নাগাদ আপনার ছেলে নিখোঁজ ছিল? বৃহস্পতিবার থেকে 2টা থেকে নিখোঁজ। বাড়ি থেকে চলে গেছে? এবছর থেকে উচ্চ মাধ্যমিক দিত। এইভাবে চলে যাওয়ার কারণ কি মনে হয়? কি কারণ? প্রথম বুধবারে বকা দিয়েছি, একটু 2টা মাইট দিয়েছি, মাইট দেওয়ার পরে বলছি বাড়ি থেকে বেরোয় যায়। গেম খেলতো, মোবাইলে গেম খেলতো। গেম খেলার জন্যই বকা দিয়েছেন? বকা দিয়েছি। তো চারিদিকে খোঁজ খবর নিয়েছেন? চারিদিকে খোঁজ খবর নিয়েছি। হলুদ টি শার্ট, সাদা প্যান্ট পরছে, সাদা স্লিপার, জুতাটাও সাদা, হলুদ
টি শার্ট, হলুদ টি শার্ট, গেঞ্জি, সাদা প্যান্ট। মোবাইলে কি অতিরিক্ত গেম খেলতো? অতিরিক্তও না, মানে মাঝে মাঝে খেলতো। সেটাই আপনি বাধা দিয়েছেন? খুব ঝামেলাও হয়নি। আগেও বোকা দিতাম, আগে বেরোলে, কিন্তু বৃহস্পতিবারে কি কারণে যে চলে গেল, বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত নিখোঁজ। বৃহস্পতিবার থেকে এখন অবধি পাইনি। আত্মীয় স্বজন খোঁজ নিয়েছেন? খুঁজতেইছি, সব জায়গায় তো খুঁজতেছি, পাচ্ছি না। কেউ বলতেছে বাংলার দিকটা কালকে বিকালে দেখছে 5টার দিকে। তো কি মূলত হতে পারে ব্যাপারটা? হলো আমি কালকে রাত্রিবেলা আমি একজনের মারফতে শুনতে পারলাম ওনার ছেলে 2 দিন ধরে নিখোঁজ। তো যাই হোক, আমি ওনাকে আজকে ডাকলাম, উনি আসলো আমার কাছে। তো ডাকার পরে এখন থানায় উনি ডায়েরি করছে বৃহস্পতিবার। ব্যাপারটা আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলবো। বৃহস্পতিবার এখন ডায়েরি করতে থানায় কোনো বলে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আজকে আমি জিজ্ঞাসা করি আইসি সাহেব ঠিক কতদিন খবর ছেলের বয়স হলো 16 বছর। একটা চিন্তার কারণ, ওনারা খোঁজাখুঁজি করতে পাওয়া যায়নি। তাও আমরা দেখি আপনাদের মাধ্যমে যদি কোথাও খুঁজে বের করা যায়, কেউ যদি পান, তাহলে এই নাম্বারে, যে নাম্বারটা আপনাদের মাধ্যমে দেওয়া হবে, সেই নাম্বারে যদি ফোন করে জানা দিলে ভালো। মূলত এই যে মোবাইলের প্রতি আসক্ত একটা ছেলে মেয়েদের, তাই আমি শুনলাম এখন তো ছোটোবেলার থেকেই বাচ্চাদেরও মোবাইলের প্রতি আগ্রহ থাকে। সেই আগ্রহ কারণে হয়তো বা বকাবকি একটু করছে ছেলে, মা ওর গার্জেন, ওর বাবা নেই, হ্যাঁ, একটাই ছেলে। তো যাই হোক, তো এখন বর্তমানে দেখা যাক, আপনাদের মাধ্যমে যদি ছেলেকে একটু দয়াবান ব্যক্তি যদি খুঁজে পান, তাহলে একটু খবর দিলে ভালো হবে। বিনামূল্যে পরিষেবা জলপাইগুড়ি মডার্ন ক্লাবের। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব এবং জলপাইগুড়ি মডার্ন ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা এবং ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এদিন কয়েক শতাধিক মানুষ এখানে এসে বিনামূল্যে শরীরের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে যায়। এদিন অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সাধারণ মানুষের এই বিনামূল্যে চিকিৎসার পরিষেবাগুলো প্রদান করা হয়। এখানে আজকে প্রায় 100 জনের ওপর রোগী চিকিৎসা করবেন ডাক্তারবাবুরা বিনামূল্যে। প্রয়োজনে হার্টের ইসিজি, সুগার এবং প্রেশার পরীক্ষা করা হচ্ছে এবং সাধ্যমতো আমরা ওষুধ দিচ্ছি মডার্ন ওয়েলফেয়ার ক্লাবের পক্ষে। সবটাই বিনামূল্যে? হ্যাঁ, সবটাই বিনামূল্যে। মডার্ন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে একসাথে আমরা 3 জনে মিলে এটা হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। প্রায় 100 জনের উপরে এখানে পেশেন্ট দেখবে, কিছু মেডিসিনও দেওয়া হচ্ছে। কি কি ধরনের রোগ দেখছে এখানে? একজন এমডি আর একজন জেনারেল ফিজিশিয়ান আসছে। অন্যান্য দলগুলির পাশাপাশি লোকসভা ভোটের আগে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। শনিবার জেলার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জনসংযোগ এবং প্রচার সারেন প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জানান, জেলার 7টি বিধানসভা ক্ষেত্র মিলিয়ে রয়েছে আসনটি। প্রতিটি এলাকাতেই প্রচার সারছে, ভালো সাড়াও পাওয়া যাচ্ছে সকলের কাছ থেকে। গতবার লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও লড়াইটা কঠিন হবে না বলেই জানান তিনি। প্রচারে কেন্দ্রের রাজ্যের প্রতি বঞ্চনা, গণতান্ত্রিক ব্যবস্থা সংকটের মুখে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও তা পালনে ব্যর্থ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রভৃতি বিষয়গুলি তুলে ধরা হচ্ছে বলে তিনি জানান। কৃষি, চা এবং শহরের উন্নয়নেও জোর দেওয়ার কথা বলেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সম্পর্কে কি বলবেন? বিপক্ষ যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে প্রচার করছে, আমার তো তাদের সম্পর্কে বলার কিছু নেই। আমরা আমাদেরটা বলতে পারি। জয়ন্ত রায় গত বছর, এর আগেও উনি এমপি ছিলেন, এবারে উনি জানাচ্ছেন, তো মনে করা হচ্ছে জয়ন্ত রায়ের একটা অ্যাডভান্টেজ আছে, 5 বছর উনি এমপি ছিলেন। আপনি কি এই বিষয়টাকে মানেন, বা আপনার কাছে কিভাবে এটাকে কমব্যাট করবেন? লড়াইটা কি কঠিন এবার? না, লড়াইটা মানে কিছুতেই কঠিন নয় আর কি। তারপরে ইংরেজিতে একটা টার্ম আছে, এন্টি ইনকামবেন্সি, সেটা আবার কাজ করবে বলে আপনি আশাবাদী? সেটা তো আমি সাধারণই বললাম। আর কি কি প্রতিশ্রুতি, মানে কি কি বিষয়গুলোর উপরে আপনি কাজ করবেন? আমরা যে বিষয়গুলোর উপরে আমরা প্রচারটা আমরা চালাচ্ছি আমাদের সামগ্রিকভাবে আমাদের দল, সেগুলো প্রথমত হচ্ছে আমাদের বঞ্চনা। পশ্চিমবাংলার মানুষের, সাধারণ মানুষকে যে বঞ্চনা করা হয়েছে, সেটার উপর যেন বিকশিত ভারত বা সবকা সাথ সবকা বিকাশ, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে নয়। পশ্চিমবাংলা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। এটা আজকে আমাদের সংবিধান, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেটা খুব সংকটের মুখে। এবং আপনাদের যে স্বাধীনতা,
এই যে সাংবাদিকদের স্বাধীনতা, সেটাও কিন্তু আজকে সংকটের মুখে। সেটা আমরা মানুষের কাছে সেটা আমরা প্রচার করছি। তারপর এতদিন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এতদিন ধরে ওরা চালানো এবং নানা ধরনের যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে, সেটা রক্ষা করতে ওরা পারেনি, সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরছি। সিএ নিয়ে আমরা বলছি। জলপাইগুড়িকে নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা আছে আপনার? অবশ্যই আছে। সেটা কি? জলপাইগুড়িতে আমাদের অনেক কিছু করার আছে এখানে। এক নম্বর হচ্ছে আমাদের যে জলপাইগুড়িটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কৃষি বলয়, আর একটা হচ্ছে আমাদের চা বাগান বলয়, একটা হচ্ছে আমাদের এই যে শহর এলাকা। 3 ভাগের জোনটাকে ভাগ করে নিয়ে আমাদের ভাবতে হবে, তাহলেই আমরা একটা সামগ্রিক ডেভেলপমেন্ট জলপাইগুড়িতে করতে পারবো। জলপাইগুড়ি পুরসভার পুরো নাগরিকদের পুরো পরিষেবা থেকে বঞ্চিত, তারই প্রতিবাদে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হলো। পৌর পরিষেবা মানুষ পাচ্ছেন না, আর সেই দাবিতে শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শহরের একটি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন, মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত। পৌরসভার পৌর পরিষেবা মানুষ কিছুই পাচ্ছেন না, শুধু কাটমানির সরকার। মূলত এই দাবিকে সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি, জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, এছাড়াও কংগ্রেসের অন্যান্য বর্ষিয়ান নেতা ও কর্মীরা। আজকে শহর ব্লক কংগ্রেস কমিটির সম্মেলন। শহর ব্লক কংগ্রেস কমিটি আপনি জানেন যে কোনো শহরেরই শহর ব্লক কংগ্রেস কমিটিটা মূলত আমাদের শহরের 25টা ওয়ার্ডকে নিয়ে যে জুরিডিকশন, সেই জুরিডিকশন হচ্ছে শহর ব্লক কংগ্রেস কমিটি। স্বাভাবিকভাবেই এখানে মানুষকে আপনি সুখে রাখবেন না মানুষকে দুঃখে রাখবেন তা নির্ভর করে পৌর পরিষেবা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন তার উপরে। আজকে জলপাইগুড়ি পৌরসভা 25টা ওয়ার্ডে পৌর পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ, এবং আমরা আমাদের সাংগঠনিকভাবে এই ব্যর্থতার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে পারবো, মানুষ আমাদের থেকে কি প্রত্যাশা করে, বিরোধী দল হিসেবে আমাদের থেকে কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশা আমরা কতটুকু পূরণ করতে পারছি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা হলো। এবং আগামী দিনে ব্লক কংগ্রেসের মিটিংয়ে, এই নির্বাচন পরবর্তী সময়ে ব্লক কংগ্রেসের যে মিটিং হবে সেখানে অ্যাকশন প্ল্যান তৈরি হবে, এবং তার ভিত্তিতেই আমরা আগামী 26-এর বিধানসভা নির্বাচন এবং 27-এর পৌর নির্বাচন পর্যন্ত কর্মপদ্ধতি ঠিক করে নিয়েছি, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু 27 পর্যন্ত আপাতত আমরা কিভাবে এগোবো তার একটা ব্লু প্রিন্ট আজকে সম্মেলনের মাধ্যমে উঠে এলো, সবার কথোপকথনের মধ্যে দিয়ে উঠে এলো, এবং আগামী দিনে 27 সাল পর্যন্ত আমরা এইভাবেই শহর ব্লক কংগ্রেস কমিটি এগিয়ে যাব। পড়া ছেড়ে মাত্র 10 বছর বয়স থেকেই ভাই বোনকে নিয়ে সংসার সামলে যাচ্ছে দাদা। পুলিশ হয়ে দাদার স্বপ্ন পূরণ করতে মরিয়া বনবস্তির স্বপ্না। গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত আর 5টি বনবস্তির মধ্যে অন্যতম বুধরাম বনবস্তি। সবুজ ঘেরা জঙ্গলের মাঝে মা বাবা ভাই বোনকে নিয়ে ভালোই কাটছিল আকাশ ওরাওয়ের শৈশব। তবে আচমকা বাবার অস্বাভাবিক মৃত্যু এবং তার কিছু সময় পরেই মার সংসার ছেড়ে চলে যাওয়ার কারণে যেন এক লহমায় আকাশকে মানসিকভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয়। বন্ধ হয়ে যায় স্কুলের পড়া। নিজের বয়স হবে তখন 10, ঘরে মা বাবা হারানো খুদে ভাই বোন। পরিস্থিতি যেন শক্তি যোগায় আকাশকে দুবেলা দুমুঠো খাবার যোগান দেওয়ার জন্য। বনবস্তিতে চলে বিভিন্ন কাজকর্মে সে থেকেই শুরু লড়াই। এত সংঘর্ষের মধ্য দিয়ে চলা সদ্য ভোটার তালিকায় নাম ওঠা আকাশ ওরাও মুখে একগাল হাসি নিয়ে বর্ণনা করে যায় জীবন সংগ্রামের এক কঠিন বাস্তব চিত্রের। বনবস্তিতে যখন চলছে রঙের উৎসব, ঠিক সেই সময় বন বিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া মাথা গোজার স্থানটির একটি কোণে বসে ক্লাস 9-এর নোট খাতার পাতা উল্টানো স্বপ্না ওরাওয়ের দৃশ্য চোখে পড়ে ক্যামেরার লেন্সে। আকাশের বোন স্বপ্না জ্ঞান হবার পর থেকেই দেখে যাচ্ছে নিজের পড়া বন্ধ করে দিনমজুরি করে মা বাবার ভূমিকা পালন করে যাচ্ছে সংসার চালিয়ে আসা দাদা। নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা। সে কারণেই হয়তো বনবস্তিতে চলা হোলি উৎসবে অংশ না নিয়ে ভবিষ্যতে পুলিশ কর্মী হয়ে দাদার কাঁধে হাত রাখতে মরিয়া স্বপ্না ওরাও। নাম কি? স্বপ্না ওরাও। কোন ক্লাসে পড়ো? 9-এ। কোন স্কুলে? পানবাড়ি। পানবাড়ি। এই জায়গাটার নাম কি? বুধরাম বনবস্তি। আচ্ছা, তো তোমাদের মা বাবা? নাই। এই সংসারটা কে চলায় এখন? দাদা।
দাদা কি করে? কাজ করে। তোমরা কয় ভাই বোন? 3 জন। তার পুরা সংসার দাদা চালায়? দাদার বয়স কত? 17-18। তাই এখন দাদাই তোমাদের মা বাবা নাকি? বাবা কতদিন হলো নাই? অনেক দিন হয়ে গেছে। মা? তুমি বড় হয়ে কি হতে চাও? পড়াশোনা করে কি ইচ্ছা করে? পুলিশ হতে চাও? পুলিশ হতে গেলে পড়াশোনা করতে হবে। তোমার সামনে কোনো বড় পরীক্ষা আছে? মাধ্যমিক পরীক্ষা আছে? আর কি ইচ্ছা করে? এদিকে দেখো, কি ইচ্ছা করে? আর লেখাপড়া করতে ইচ্ছা করে? কি কি অসুবিধা হয় করতে গেলে? এখানে পড়াশোনা করতে গেলে কি মাস্টার মশাই পাও না? নাই। প্রাইভেট পড়া যায়? নাই। আছে। কোথায় পড়ো? ওখানে পড়তে যাও? সায়েন্স সব পড়াই। আর স্কুলে কখন যাও? স্কুলে যাওয়ার রাস্তা কি জঙ্গল দিয়ে যেতে হয়? আর পাশে জঙ্গল আছে? জঙ্গল আছে। ফাঁসি লেগে মারা গেছে। আর মা? মা পালাই গেছে। এখন তোর সংসারে কে আছে? এখন বাড়িতে মধ্যে আমরা। কে কে? এই 3 জন। কে কে আছে? আর ভাই আছে আর বোন আছে আর আমি আছি। তুই পড়াশোনা করতি? হ্যাঁ। এখন বন্ধ? এখন বন্ধ করে দিয়েছে, অনেক ছোট থেকে বন্ধ করে দিয়েছে। যখন 10 বছর সেখানেই পালাই গেছে সবাই। এখন এই সংসার চলাই কে? হ্যাঁ, আমি চলাই। কি কাজ করি? বাগানে। বোনের বয়স কত? বোনের বয়স হবে তো 12 বছর বয়স। তাহলে তোর আর পড়া হলো না? না, বোন পড়তেছে, ভাই পড়তেছে। বোন ভাই কোথায় পড়ে? এই তো এমএসকে স্কুল পড়ে, আর একজন সামনে। আর তুই কাজ করিস? কাজ করে। তো যদি কোনোদিন সুযোগ হয় আবার পড়তে ইচ্ছা করবে? এখন হবে কিরকম, আর দুজনকে ছেড়ে সংসার চালাতে? সংসার যা ইনকাম কাজ করে পাই সেটাই চলে? হ্যাঁ চলে, কম বেশি করে চলতে লাগে। হ্যাঁ। খাওয়া দাওয়া রান্না বান্না কে করে? আমি করতে লাগে। বুঝলি, মানে মা বাবা দুজনেরই দায়িত্ব তুই পালন করিস? হ্যাঁ। এখন ওদের মা বাবা তুই? হ্যাঁ। তোর নাম কি বললি? আকাশুর। বাড়ি কোথায়? বুধরাম তান্দুপুরে। প্রতি বছরের ন্যায় এবছরও ওদলাবাড়িতে মহা ধুমধামে চলছে হরিনাম সংকীর্তন, যজ্ঞ এবং সাথে চলছে ভান্ডারা। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চেল কলোনির শিবধামে এই নিয়ে 10 বছরে পা দিল হরিনাম সংকীর্তনের আসর। গতকাল থেকে শুরু হয়েছে এই হরিনাম সংকীর্তন, চলবে আগামী রবিবার পর্যন্ত। এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এলাকায় বসেছে মেলাও। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এই শিবধামে। পুজো কমিটির অন্যতম সদস্য দীপক সরকার বলেন, প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে এলাকার মানুষেরা। 4 দিন ধরে দিনরাত হরিনাম সংকীর্তন হয় এই শিবধামে। বিভিন্ন জেলা থেকে হরিনাম সংকীর্তনের দল আসে এখানে। হরিনাম সংকীর্তনের পাশাপাশি চলে নামযজ্ঞ। ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। প্রতিদিন 2 থেকে 3 হাজার ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছেন। খিচুড়ি, লুচি, সবজি, ডাল, পায়েস সহ অন্যান্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এই হরিনাম সংকীর্তনকে ঘিরে উৎসবের চেহারা নিয়েছে শিবধাম। এলাকায় বহু ভক্ত প্রতিদিন আসছে এই শিবধামে। শিবধামের তরফ থেকে বলছি, এখানে আমাদের নাম যজ্ঞ শুরু হচ্ছে বুধবার থেকে রবিবার অবধি চলবে। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলেও আপনারা আসবেন সবাই। আমাদের এখানে ভান্ডারা চলছে, যজ্ঞ চলছে, নাম কীর্তন চলছে। এগুলো সবাইকে জানাই। কত বছর ধরে চলছে? এটা 9 বছর 10 বছরে পড়লো। কোথায় হচ্ছে এটা? বুধলাবাড়ি শিবধাম, জায়গাটা কলেজের পাশে। লোকের কেমন সমাগম হচ্ছে? ভালো দিনে 2-3 হাজার লোক আসছে, সেবা হচ্ছে। প্রত্যেকদিন কত লোক ভান্ডারা করছে? মোটামুটি 2000-2500 লোক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আগামীকাল 31শে মার্চ থেকে জলপাইগুড়ি পুরসভার আমরুদ প্রকল্পের জল পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার কথা রয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় এবং আদর্শ আচরণ বিধি লাগু থাকায় পরীক্ষামূলকভাবে এই কাজ করা যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জমিজট কাটিয়ে আমরুদ প্রকল্পের 1200 মিটার জলের পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। তিস্তা নদী থেকে আমরুদ প্রকল্পের পানীয় জল জলপাইগুড়ি পুরসভা এলাকার 25টি ওয়ার্ডেই পৌঁছবে। পাশাপাশি বিবেকানন্দ পল্লীতেও এই পরিষেবা পাওয়া যাবে বলে পুরসভা সূত্রে খবর। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, 95% কাজই শেষ হয়ে গেছে প্রকল্পের। 1200 মিটার পাইপ পাতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বিবেকানন্দ পল্লী এলাকায়, কিন্তু সেই সমস্যা এখন মিটে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ রবিবার পরীক্ষামূলকভাবে জল পরিষেবা প্রকল্পটি শুরু করা হবে। আর নির্বাচনের কারণে যদি তা সম্ভব না হয় তবে আগামী 19শে এপ্রিলের পরেই কাজটি করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, শহরের কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় 150 কোটি টাকা খরচ করে শহর জুড়ে আমরুদ প্রকল্পের কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদী থেকে জল সংগ্রহ করে বিবেকানন্দ পল্লী এলাকায় জল মজুত করা হবে, আর সেখান থেকেই জল পৌঁছে যাবে সমগ্র ওয়ার্ড জুড়ে। যে প্রজেক্ট আপনাদের ছিল আমরুদ প্রকল্পে, সেটা পরীক্ষামূলকভাবে আপনাদের চালু করার কথা রয়েছে, কি খবর রয়েছে? বিষয়টি হচ্ছে যে আমাদের সমস্যা দুটো ছিল। একটা হচ্ছে যে আমাদের বিবেকানন্দ পল্লীতে 1200 মিটার যে লাইন পাতাটা এলাকার কিছু মানুষ বাধা দিচ্ছেন, বিশেষত ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তা আমরা সেখানে মানুষের সাথে কথা বলে যে তারাও জল পাবেন, আমরা 1200 মিটার লাইন পেতে ফেলেছি। আমরা ডাকটাইল আয়রন পাইপ, যেটা জলের মোটা মোটা পাইপ আপনারা দেখেছি শহরে, আমরা 95% পাইপ পাতা হয়ে গেছে, 5% দু একটা গলিতে বাকি আছে। আর আপনার হাই রাইজ রিজার্ভার 8টাই কমপ্লিট হয়েছে এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা এশিয়ার অন্যতম বৃহত্তম এলিভেটেড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা বিবেকানন্দ পল্লীতে তার কাজ প্রায় সম্পূর্ণ। এবং আপনার ইনফিল্ট্রেশন গ্যালারি, যেটা জলাধার রয়েছে তিস্তার নিচে, তার কাজও প্রায় সম্পূর্ণ। আগামীকাল আমাদের ট্রায়াল রান করার কথা রয়েছে, কিন্তু একটা আমরা শুনতে পাচ্ছি যে যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, যদিও এটা অনেক আগে থেকে এই কাজটা চলছে এবং 150 কোটি টাকার এই প্রকল্পে 50% রাজ্য সরকারের, 50% কেন্দ্রীয় সরকারের, এবং তার মধ্যে আমাদের এর মধ্যে পৌর সরকারেরও কিছু পরিকাঠামোগত খরচার ব্যাপার রয়েছে। কিন্তু ট্রায়াল রান করতে কালকে আমাদের অবজারভাররা দেবেন কিনা সেই ব্যাপারে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ ওনাদের পারমিশনটা না পেলেও তো আমরা ট্রায়াল রানটা শুরু করতে পারবো না। ইনকেস যদি আমরা ট্রায়াল রানটা কালকে শুরু করতে না পারি, সেক্ষেত্রে আমরা 19শে এপ্রিলের পর অবশ্যই ট্রায়াল রান করবো, যদিও মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তারপরে তো আর নির্বাচন বিধি অবশ্যই লাগু থাকে, কিন্তু সেখানে ট্রায়াল রান করতে আমার মনে হয় না কোনো মানে সরকারি তরফ থেকে বাধা আসবে বলে বিশ্বাস করি। আমরা জেলা শাসক শুধু নয়, আমরা অবজারভারদের সাথে যোগাযোগ করে করার চেষ্টা করছি। কারণ আপনি দেখুন, আমরা সমব্যথীর টাকা দিতে পারছি না। জলের ট্যাঙ্কে যদি কারো কোনো ডিসকাউন্ট করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করতে পারছি না। আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে পারছি না। তাই এই বিরাট আকারে জল দেওয়াটা, এটা কোনো বেনিফিট হিসেবে ধরবে কিনা, যদিও আইনত আমাদের কিন্তু ওয়ার্ক অর্ডার আগে হয়ে গেছে, কিন্তু যেহেতু কাজটা কমেন্স হচ্ছে না, সেইটার ব্যাপারে ওদের কোনো দ্বিমত আছে কিনা
সেই ব্যাপারে আমরা আলোচনা করি। তারপরে তাহলে কি আগামীকাল কি হচ্ছে নাকি এই মুহূর্তে কি করে বলবো, আমরা জেলা শাসকের সাথে কথা বলে, অবজারভারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপরে করতে পারি। আর যদি আগামীকাল শুরু করতে না পারি, আমাদের যদি মডেল কোড অফ কন্ডাক্ট আটকায়, তাহলে আপনি জেনে নেন 19 এপ্রিলের পরে আমরা শুরু করবো, কারণ মানুষের জল নিয়ে আর দেরি করা যাবে। 100% কি পাইপ পাতা থেকে শুরু করে বাকি কাজ যা ট্রায়াল রান করার জন্য যা পরিকাঠামো দরকার সব কমপ্লিট, এবং যে 2-1% কাজ বাকি আছে তার জন্য জল সরবরাহতে কোনো মানে বাধা বিঘ্ন হবে না। আবারও চিতাবাঘের আক্রমণে আহত হলো এক মহিলা চা শ্রমিক। কোনোভাবেই চিতাবাঘের উপদ্রব কমছে না চা বাগান এলাকায়। কখনো চিতাবাঘ শ্রমিক মহল্লা থেকে তুলে নিয়ে যাচ্ছে ছাগল, গরু, শূকর, আবার চা বাগানে কাজ করতে গিয়েও আহত হচ্ছে চা শ্রমিকেরা। এবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকে চিতাবাঘের অতর্কিত আক্রমণে আহত হলেন এক মহিলা চা শ্রমিক। চা বাগানে পাতা তোলার সময় শনিবার 12টা নাগাদ মেটেলি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগানে এই মহিলা শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ওই আহত মহিলা চা শ্রমিকের নাম নাসিমা বিবি। প্রতিদিনের মতো এদিনও চা বাগানের 35 নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন তিনি। চা বাগানে কাজ করার সময় চা গাছের ঝোপের আড়াল থেকে অতর্কিত আক্রমণ করে চিতাবাঘটি। আহত হন তিনি। এরপর ওই মহিলার চিৎকারে আশেপাশের অন্যান্য শ্রমিকেরাও ছুটে আসে। ততক্ষণে আবার ঝোপের মধ্যে পালিয়ে যায় চিতাবাঘটি। এরপর আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় তাকে। ডাঙ্গি ডিভিশন চা বাগানের পঞ্চায়েত সদস্য সমীর খালকো জানান, প্রতিদিনের মতো এদিনও চা বাগানে কাজে গিয়ে চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে ওই শ্রমিক। বর্তমানে তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। আপাতত ওই সেকশনে काज बंद रहे। समय बागान में अचानक उससे मुलाकात हो गई, होने से वो ये ठीक कर दिया उसको। और जिस तरह हॉस्पिटल लाया गया है, हॉस्पिटल में ट्रीटमेंट चल रहा है, तो यहाँ से फिर मालबाजार हॉस्पिटल रिफर करता नहीं किया। तो अभी तक गोली बचा तो उसका सब चल रहा है, लेकिन कंडीशन अभी तक डॉक्टरी हिसाब से अब डॉक्टर रिफर करेंगे, उससे पता चलेगा कितना घायल हुआ है। तो बागान में इसे पति तुलते समय जिस तरह का लेबर तो बहुत भारी रहा था, जिस तरह का सामने सामने पड़ गया होगा, इस वजह से। कितना नंबर सेक्शन में हुआ? तो सेक्शन डांगी का 35 नंबर। 35 नंबर। तो जंगल के पास में था? हाँ, जंगल के पास में पुरस्कार का ही सेक्शन ही था, उसी में। आपका नाम? मेरा नाम समीर खलका। कहाँ का? डांगी का ही? डांगी का। और क्या वो जो लेबर काम कर रहा था क्या टेम्पोररी ना परमानेंट? और टेम्पोररी वर्कर है। टेम्पोररी। नाम क्या है पता है? नासिमा खातून ना, क्या इसी नाम है। मेडिकल कलेज चत्वर থেকে উদ্ধার হলো সাপ। হাঁফ ছেড়ে বাঁচলেন রোগীর আত্মীয় পরিজনেরা। শুক্রবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের কাছে একটি বড়সড় গোখরো সাপ দেখতে পান রোগীর আত্মীয়রা। বিষধর সাপটিকে দেখতে পেয়ে তারা ছুটে পালান। খবর দেওয়া হয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসে। সেখানে থাকা কর্মীরা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে দ্রুত বাইক চালিয়ে হাসপাতালে ছুটে আসেন বিশ্বজিৎ বাবু, কিন্তু সাপটি ততক্ষণে আশ্রয় নিয়েছিল পাশের একটি ড্রেনে। এরপর ড্রেনে স্ল্যাব সরিয়ে বেশ কিছু সময় ধরে সাপটিকে খুঁজে বের করেন বিশ্বজিৎ বাবু। প্রায় 5 ফুট লম্বা গোখরো সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের কাছেই ছেড়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন রোগীর আত্মীয়রা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুক্রবার থেকে চালসা শালবনী সংঘ প্রাঙ্গণে শুরু হলো 3 দিনব্যাপী নাট্যোৎসবের। চালসা নাট্যোৎসব কমিটির উদ্যোগে এবং চালসা শালবনী সংঘ এবং চালসা কালচারাল ফোরামের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে চালসা শালবনী সংঘ প্রাঙ্গণে শুরু হলো 3 দিনব্যাপী নাট্যোৎসবের। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নাট্যোৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন চালসা শালবনী সংঘের বর্ষিয়ান সদস্য দেবব্রত মুখার্জি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, নাট্য উৎসব কমিটির সম্পাদক অর্ণব ভট্টাচার্য, সহসভাপতি জীবন ভৌমিক, সহসভাপতি সুব্রত সাহা সহ অন্যান্যরা। এদিন স্বর্গীয় ভবেশ চন্দ্র চৌধুরীর স্মৃতিতে সম্মান দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয় চালসা শালবনী সংঘের বর্ষিয়ান সদস্য দেবব্রত মুখার্জিকে। উদ্যোক্তা কমিটির তরফে সনৎ কুমার বসু বলেন, 3 দিনব্যাপী নাট্য উৎসবে বিভিন্ন এলাকার নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। আশা করছি এই নাট্য উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও মানুষের ভালো সাড়া পাবো। আমরা তো
চালসার তো একটা ঐতিহ্য রয়েছে নাট্য উৎসব বা নাট্য প্রতিযোগিতা আয়োজন করা, আর তারই উত্তরসূরি হিসাবে আমরা এখনও চালিয়ে যাচ্ছি 3 দিনের নাট্য উৎসব। 31 তারিখ অবধি চলবে। আচ্ছা, আজকে কারা কারা উপস্থিত ছিলেন এই নাট্য উৎসবে? এখানে 60টি দল আছে। আজকে যেমন এই যে কিছুক্ষণ আগে করে গেল তুফানগঞ্জ, এখন করছে মাল অ্যাক্টোরিয়াম, আর আগামীকাল আছে জলপাইগুড়ি কলা কুশলী আর প্রগতি যুবনাট্য হলদিবাড়ি, আর শেষ দিনে আছে 3টে নাটক। প্রথমে থিয়েটার কোচবিহার থিয়েটার গ্রুপের নাটক, ওরা করছে সলিউশন বলে একটা নাটক, তারপরেই আছে থিয়েটার একাডেমি শিলিগুড়ির নাটক নীলনেশা, আর সবশেষে আছে চালসা কালচারাল ফোরামের নাটক এক মুঠো রোদ। দ্বিতীয় বর্ষরে আজকে প্রথম দিন, কেমন কতটা উৎসাহ তো দেখতে পাচ্ছেন? এমনি উৎসাহ আছে, তবে আরেকটু দর্শক সমাগম হলে একটু ভালো লাগতো। হয়তো প্রথম দিন বলে কিছুটা ভাটার টান আছে, তবে আমার মনে হচ্ছে আগামীকাল থেকে আমরা পুরো দর্শক পেয়ে যাবো। তো কি বলবেন এমনি চালসাবাসী? না, আমি সবাইকে বলবো, দেখুন চালসাবাসীর একটা ঐতিহ্য রয়েছে নাটক ভালোবাসা, সেই চালসাবাসীর সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমরা এই উৎসব করেছি। কাজে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেমনভাবে অতীতেও এই নাট্য উৎসব দেখবার জন্য ভরিয়ে দিয়েছেন মঞ্চ, আগামী দিনগুলোতেও সেভাবে মঞ্চ ভরিয়ে দেবেন। যারা নাটক করতে আসছে তারাও অনুপ্রাণিত হবে, আর আপনাদের মূল্যবান বক্তব্যগুলো তাদের আগামী দিনের পাথেও হয়ে থাকবে। স্যার, আপনার নাম আর পরিচয়? সনৎ কুমার বসু, এই চালসা নাট্যোৎসব কমিটির একজন সদস্য আর কি। ভোটের সম্মুখে ভোট প্রচারে 2 রাজনৈতিক দল। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়, অন্যদিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন। এই 2 প্রার্থীর ভোট প্রচার জোর কদমে চলছে। কেউ প্রচার করছে চা বাগান থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায়, আবার কেউ প্রচার করছেন শহর বা গ্রাম ছেড়ে তার নির্বাচনী এলাকায়। শুরু হয়েছে তাদের জোর প্রস্তুতি। এখন দেখার আগামী লোকসভা নির্বাচনের ফলাফলে কে এগিয়ে থাকে। যদিও এই 2 রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকদের মধ্যে খামতি কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। সম্মানহানি, আর এখানে ফুলবাড়িতে জাফরাম ফুলবাড়িতে একটা আলাদা প্রশাসনিক ভবন, এখানকার কাছে মানে মানুষজনের সুবিধার জন্য কাছে পিঠে একটা প্রশাসনিক ভবন বানানোর করতে হবে। আর হচ্ছে তার সাথে আপনার এখানকার মানুষকে কোনো কোর্ট কাছারির জন্য একেবারে জলপাইগুড়ি যেতে হয়, শুধু জলপাইগুড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা মানে সারাদিন চলে যাবে। সেজন্য এখানে একটা আলাদা কোর্টের যদি ব্যবস্থা করা যায়। আর তৃতীয়ত এই যে ইস্টার্ন হাইওয়ে দেখছেন, এখানে হচ্ছে সন্ধ্যাবেলা হতেই যে অন্ধকার নেমে আসে এবং লাইটের ব্যবস্থা নেই, সেজন্য হচ্ছে প্রতিনিয়ত মাঝে মাঝেই আমরা দেখছি দুর্ঘটনা হচ্ছে। সেজন্য এখানে একটি লাইটের মানে একটু আলোর ব্যবস্থা করতে হবে রাস্তায়। মূল সমস্যা কি? মূল সমস্যা এখানকার যে বস্তিবাসী যারা আছে তাদের যে জমির পাট্টা বহুদিন ধরে যে তৃণমূল সরকার এদের জমির পাট্টা দেওয়ার নামে যে ভাগাভাগি করছে, সেই তাদেরকে হচ্ছে খুব তাড়াতাড়ি জমির পাট্টাটা দিতে হবে। সমস্যা বেকারত্ব, আপনার মূল্যবৃদ্ধি, সেই সমস্যাগুলো তো আছেই দেশের। পশ্চিমবঙ্গের অন্যান্য গ্রামের মতো এখানেও যে বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা কাজের জন্য তাদের নিজের জেলায় নিজের শহরে কাজ না পেয়ে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, এবং গ্রামকে গ্রাম শহরকে শহর পুরুষ শূন্য হয়ে যাচ্ছে জাস্ট একটা কাজ নেই বলে। 100 দিনের কাজ বন্ধ, এই ব্যাপারগুলো ইস্যুর মধ্যে আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। ভোটের মুখেই তিস্তায় বাঘার ধামাকা, জলপাইগুড়ির বাজারে জোর চর্চায় বাঘার। তিস্তার গাজলডোবা এলাকা থেকে জেলেদের জালে ধরা পড়েছে বড় সাইজের বাঘা আর, যার ওজন 1 মণ বা 40 কেজিরও বেশি। তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বাঘা আরকে ধরতে গেলে 7টি জাল ছিঁড়ে দেয়। একটি নৌকাও উল্টে দিয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। জলপাইগুড়ি স্টেশন বাজারে শনিবার নিলামে এই মাছের দাম উঠেছে 600 টাকা। রবিবার 650 থেকে 700 টাকা কেজি দরে মাছটিকে বিক্রির জন্য রাখা হয়েছে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। নাম গান্ধী দাস। কিভাবে ধরলো এটাকে, কোথা থেকে? এটা 6-7 দিন ধরে এসে নদীর মধ্যে জালটাও ছিঁড়ে যাচ্ছে, তারপরে কালকে ধরছে। হ্যাঁ, ধরতে কতজন লাগছে? 7-8 জনের উপরে লাগছে। তা এটা কি তিস্তার মধ্যে ঘোরাফেরি করছে? তিস্তার মধ্যে আজকে প্রায় 5-7 দিন ধরে, তারপরে কালকে বিকালবেলা ধরছে। বিকালবেলা ধরছে। এটা কি নিলামে উঠেছে? নিলামে উঠেছি, 600 টাকা কেজি ওটা কেনাই পড়ছে। আচ্ছা, বিক্রি হবে কবে? কাল 650 টাকা আজকের বিক্রি করবো, দেখি নাহলে কালকে। আচ্ছা, কালকে তো রোববারের বাজার। হ্যাঁ, দাম উঠবে মনে হচ্ছে। হ্যাঁ। ওজন 40 কিলোর উপরে। হিমশিম খেয়েছেন মাছটা আনতে? দারুণ এটা কষ্ট হয়ে গেছে, প্রায় 7-8 জন মিলে, তারপরে 4 জন মিলে নিয়ে আসলাম। আমার নাম দেবাশিস দাস। কি দেখলেন? বাঘা দেখলাম, সাম্প্রতিক এরকম বড় বাঘা একটা দেখতে পাইনি। তিস্তা তো বাঘায় ধরা পড়ে, দেখেছি এরকম সাম্প্রতিক এরকম বড় দেখেন না, বাজার প্রচুর ভিড় হয়ে গেছে। এটা তো নিলামে উঠেছে, প্রচুর দাম। হ্যাঁ, দেখছি ভালোই লাগছে, বাজারে এরকম বড় আজ জলপাইগুড়িতে বাঘা দেখলাম, ভালোই লাগছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে জলপাইগুড়িতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মাল, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ডাবগ্রাম, ফুলবাড়ি এই 4টি বিধানসভায় জনসভা করবেন তিনি। শহরের 25টি ওয়ার্ডের পানীয় জলের সমস্যা মেটাতে আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে অমৃত প্রকল্পের জল পরিষেবা প্রকল্পটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।